মোটরসাইকেলের প্রতি ফ্যাসিনেশন আমার অনেক বছরের এবং যখন বাংলাদেশ ঘোরার চিন্তা আসতো তখন শুধুমাত্র কেন জানি আমাদের শুধু মোটরসাইকেলের কথাই আসতো যে লেদার জ্যাকেট ট্যাকেট পরবো একটু। অনলাইন বুলিং বলতে যখন আমরা 64টা জেলা শেষ করলাম 2019-এ, এরপরে দেখলাম মানুষজন আমাদেরকে পজিটিভ তো অনেক ছিলই, এটা তো বলবোই, পজিটিভ না থাকলে তো আসলে করা যেত না। নেগেটিভ কথাবার্তাও অনেক ছিল যে আমরা মোটরসাইকেল চালাচ্ছি, আমরা ছেলে হয়ে গেছি। যদি ছেলে হয়েই থাকি বা ছেলের সাথে যদি কম্প্যারিজনই করি তাহলে এইটা করে যেন দেখায়, ওইটা করে যেন দেখায়, এই টাইপের কথাবার্তা অনেক ছিল। আরো অনেক কিছু ছিল, লাইক এইসব মেয়েদের রেপ করা উচিত, খুব বাজে বাজে কমেন্টও ছিল। 14 জন 20 জন করেও আমরা যদি একটা জায়গায় যাই মেয়েরা, তাহলে ইউনিটি থাকবে, সেফ থাকবো, কস্টটা কম হবে, এটাই আসলে টার্গেট ছিল। তো সেই চিন্তা করে আমরা আসলে ভ্রমণ কন্যা শুরু করি। আমার কাছে স্টিল মনে হয় যে সার্থকতা এইটাই যে মেয়েদেরকে ভ্রমণ করার জন্য এখন অত কিছু জানা লাগতেছে না, এবং আমাদের কাছে যদি একটু জানতে চাই যে আমরা কোথায় যাবো কি যাবো, আমরা তাও সেটাকে গুছাই দিতে পারতেছি এবং তারা নিজেরাও ঘুরতে যেতে পারতেছে এবং আমাদের সাথেও আমাদের যে উইকলি বা মান্থে যতগুলো ট্যুর হয় তাদের সাথেও যেতে পারতেছে। আজ আমাদের সঙ্গে রয়েছেন এক সাহসী নাম, ডাক্তার সাকিয়া হক। পেশায় চিকিৎসক, মোটরসাইকেলে চড়ে বাংলাদেশের 64টি জেলা ভ্রমণ করা প্রথম নারী তিনি, আর ভ্রমণ কন্যা প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। দেশ জুড়ে নারীদের স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে তার নিরলস কাজ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাদেশের হাতে গোনা যে কজন নারী ডায়না অ্যাওয়ার্ড অর্জন করেছেন, ডাক্তার সাকিয়া তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশে আমাদের মায়েদের, মেয়েদের, আমাদের জীবন সঙ্গিনী যারা, তাদের জীবন আসলে আমরা যেমনটা করে চিন্তা করি, যেই ধরনের নিরাপত্তার কথা চিন্তা করি, যে ধরনের সাহসের কথা চিন্তা করি, সবসময় এটা সম্ভব হয় না। এখনো পর্যন্ত আমরা সেই জায়গাটায় যেতে পারিনি আনফরচুনেটলি। কিন্তু কিছু মানুষ এই বিষয়ে পথ দেখাচ্ছেন, তারা সাহস যোগাচ্ছেন, তিনি নিজেই সাহসী হচ্ছেন এবং বাকি যারা রয়েছে তারাও তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছেন। ইনফ্যাক্ট আমরা যারা ছেলে, আমরা অনুপ্রেরণা পাই এই মানুষগুলোর কাছ থেকে। সেরকমই একটা মানুষ, তিনি রাজি হয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য। তাকে অনেক ধন্যবাদ। ডক্টর সাকিয়া হক, ভালো আছেন নিশ্চয়ই? জি, চলছে। সাকিয়া, আমি আজকে নিশ্চয়ই আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এবং অনেক প্রশ্ন আছে আমার। কিন্তু আমি প্রশ্নটা এভাবে শুরু করি যে, আজকে আপনি যেখানে আছেন, আজ থেকে ১০ বছর আগে যখন আপনি নিজেকে নিয়ে স্বপ্ন দেখতেন, আপনি যেখানে যেতে চান, আজকে কি সেইখানটাতে আছেন? ১ম এ বলতে গেলে আসলে আমি এত লম্বা প্ল্যান করতেই পারি না। ১০ বছর পরে আসলে কি হবে? হুম। যেমন এখন যদি আপনি বলেন ২০৩৫ নিয়ে, ৩৫ আমি কোথায় থাকবো? I don't know. এত লম্বা আমি চিন্তা করতেই পারি না। কারণ আমার কাছে মনেই হয় না যে এত লম্বা প্ল্যান করা উচিত। তো আমি একটু সেই দিক থেকে একটু শর্ট সাইটেড। উহু। তো আমি ২০১৫ তে যখন ১০ বছর আগের বলছেন, তো ২০১৫ তে চলে যাচ্ছি। তো তখন আমার যেটা প্ল্যান ছিল, বা তখন আমার যেটা ইচ্ছা ছিল আসলে যে আম মোটরসাইকেল করে সারা বাংলাদেশ দেখব। সেটা তো আসলে তার কয়েক বছরের মধ্যেই পূরণ হয়েছে। আর তো চাকরি করব, বিসিএস-টিসিএস এগুলো কোনো প্ল্যান কখনোই ছিল না। সো সেই হিসেবে বলতে পারি যে এমন কোনো ডিপেস্ট প্ল্যান বা ছিল না যে আমি বলব যে আ করে ফেলছি। বাট কিছু জিনিস ইচ্ছা ছিল। যেমন বেশ কিছু দেশ ঘোরার ইচ্ছা ছিল, সেটা পূরণ হয়েছে। বাংলাদেশকে জানার ও দেখার ইচ্ছা ছিল, সেটা পূরণ হয়েছে। কিছু জিনিস পূরণ হয়েছে। আর সব জিনিস তো পূরণ হওয়ার না। সো কিছু জিনিস হচ্ছে, কিছু জিনিস হচ্ছে না, এভাবেই। ওকে। আ ইন্টারেস্টিং। আমি পরের প্রশ্নটা ভাবছিলাম যে আপনাকে ৩৫ নিয়ে প্রশ্ন করব। কিন্তু এখন মনে হচ্ছে না এটা আসলে প্রশ্ন হবে। I don't know ২০৩৫ আসলে কি হবে? আমি কি আদৌ তখন বাঁচবো? আমি যেহেতু ইমার্জেন্সি মেডিসিন ডিল করি, তো আমি দেখি প্রতিনিয়ত মানুষ মরতেছে। সো I really don't know. ২০৩৫ অনেক দূরের কথা। আমি ২০২৭ ও প্ল্যান করতে পারি না। আপনার কি মনে হয় সাকিয়া, একটা এভারেজ বাংলাদেশী মেয়ে, তার সর্বোচ্চ স্বপ্নটা আসলে কতটুকু হতে পারে? আম আমি জানি না যে অন্যরা কিভাবে ভাবে। বাট আম আমি আসলে একটু অন্যভাবে চিন্তা করি এইভাবে। আমি একটু উম কোনো একটা পাহাড়ের উপরে বসে কফি-টফি খাইতেছি এরকম, বা রকিং চেয়ারে দুলতেছি। এই টাইপের প্ল্যান করি বা ভাবনা আমার আসে। বাট
সবাই তো আসলে চিন্তা করে যে কিভাবে ফ্যামিলির সাথে হ্যাপি থাকবে। এই চিন্তাগুলোই মনে হয় সবারই আসে। আমারও ব্যতিক্রম না, ওরকমই চিন্তা আসতো। আম এইটুকুই আই থিংক। বাট হ্যাঁ, কারো অনেক ধরনের অনেক ইচ্ছা থাকে। কিছু অ্যাডভেঞ্চারাস ইচ্ছা থাকে। তো আমার মনে হয় যে উইথ টাইম এভারেজ কথাটা যেহেতু আপনি বলে ফেলছেন, কোনো কিছু আসলে আমি মনে করি না এভারেজ। কারণ যে আসলে হোম মেকার আমার তো মনে হয় সেটাই সবচেয়ে হার্ডেস্ট জব। হ্যাঁ? বাসার সবকিছু দেখা, বাচ্চা-কাচ্চা লালন-পালন আম আমি দেখতেছি বা বুঝতেছি দ্যাট ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিং। তো টেকনিক্যালি আই উইল নট সে দ্যাট ইজ এভারেজ। তো এভারেজ বলে আসলে কিছু নাই। বাট অবভিয়াসলি কারো অনেক ধরনের অনেক ইচ্ছা থাকে যেটা আসলে সময়ের সাথে বাদ হয়ে যায়। যেমন কথা আমার আম্মুরও নিশ্চয়ই ইচ্ছা ছিল যে এইটা দেখবে, ওটা দেখবে, এটা করবে বাবার সাথে। নিশ্চয়ই সেগুলো পূরণ সবকিছু হয় নাই। সো অনেক কিছু হয়, অনেক কিছু হয় না আরকি। রাইট। আপনি ডাক্তারি পড়েছেন, ঢাকা মেডিকেলে পড়াশোনা করতেন। আমি যদি ১৫ সালের কথা বলি, ওই সময় খুব বিজি টাইম থাকার কথা। ডাক্তারি খুবই ডিমান্ডিং একটা পড়াশোনার জায়গা আমরা যতটুকু জানি। মানে ধরেন আমি বিবিএ, এমবিএ পড়েছি খুব চিল-টিল করে। সো আমার হুম। মনে হয় এটার কমপ্লিট অপোজিট হচ্ছেন আপনারা যারা ডাক্তারি না পড়েছেন। অ্যাকচুয়ালি আমরা আসলে ঢাকা মেডিকেলে অনেক এনজয় করতাম। তো আমাদের ৩ জন আমরা ছিলাম। আমাদেরকে সবাই 3 ইডিয়টস বলত। এবং সবাই এভাবে ভাবে যে মেডিকেল লাইফে আসলে আমরা অনেক পড়ছি কিন্তু বেশ টার্গেটেড পড়া করছি। মানে আমাদের পড়াশোনার একটা ধাঁচ ছিল যে পরীক্ষার আগে গায়েব আমরা। বাট বাকি সময়টা আমরা চিলই করব। তো আমরা চিলই করতাম। মানে আমি জানি না হ্যাঁ, অনেকেই পড়বে। বাট আমাদের পার্সোনাল লাইফে আমরা অনেক চিল করতাম। আমরা ১২টা-১টা পর্যন্ত পলাশিতে আছি। হু, হু। আমরা হাঁটাহাঁটি করতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। আম ক্যাম্পাসে যেকোনো অনুষ্ঠান আমরা হচ্ছে লাফালাফি করে যেতাম। সো ইট ওয়াজ অ্যামেজিং। মানে ক্যাম্পাস লাইফটা আসলে সুন্দর ছিল। আর হচ্ছে শুধু পড়ছি এটা আমি এট লিস্ট কখনো বলতে পারব না। সো আমরা শুধু পড়ছি এরকম না, বরং পড়াটাই আসলে একটু সেকেন্ডারি হয়ে গেছিল একটা সময়। আম বাট ভালোই চিল করছি। মানে বিবিএ, এমবিএ রা যা করে তার থেকে মনে হয় বেশিই করছে কিছু ক্ষেত্রে। এই আরকি। নাইস। আপনার বেড়ে ওঠা খুলনা অঞ্চলে। হ্যাঁ, আমার স্কুল, কলেজ সবকিছু খুলনাতে। আর হচ্ছে এই তো ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পরে ২০১২ সালের জানুয়ারিতে ঢাকায় আসি আরকি। আর ঘোরাঘুরির শখটা কি অ্যা ছোটবেলায় আমি জানি না কতটুকু সুযোগ ছোটবেলায় তো পেয়েছেন? অত বুঝতাম না। বাট হুম, ইচ্ছা তো ছিল। আব্বু নদীর ধারে নিয়ে যেতেন। আ রূপসা নদী, ভৈরব নদী আ নিয়ে যেতেন মাঝে। আর যখন থেকে ফার্স্ট ইয়ারে আসছি তখন ইচ্ছা অবশ্যই করত। কিন্তু যেহেতু মেডিকেল বেশিরভাগই আশেপাশে শুধু মানুষজন পড়তেছে। তো ঠিক কোম্পানি ওভাবে পাইতাম না। আর ছেলেদের সাথে ঘোরার তো কোনো অপশন নাই। মানে মা তো প্যাদানি দিবে। হুম। সো আ ঠিক সেইভাবে আসলে হচ্ছিল না। পরে 3rd ইয়ারে এসে ভাবছি যে, যা ইচ্ছা আছে আমি নিজেই যাবো। এরকমভাবেই ভাবা হইছে। তারপর তো আসলে আস্তে শুরু করা এবং আস্তে কিছু ফ্রেন্ডদের পাওয়া। বেশ কিছু ময়মনসিংহ মেডিকেলে আমার ৪ জন ফ্রেন্ড ছিল। হু, হু। যাদের সাথে একটু ঘোরাঘুরি শুরু করলাম। কিছু গ্রুপ ট্যুরে আমি নিজেই একা চলে যেতাম। তারপরে আমার একটা মানে মানুষই যেমন আমার সাথে হচ্ছে জয়েন করল। এরকমভাবে আরকি আস্তে ঘোরাঘুরিটা শুরু হয়েছে। আম সাথে পড়াশোনাও চলতো, কো-কারিকুলার এক্টিভিটিস ও হুম। চলতো, কিন্তু ভ্রমণটাও চলতো আরকি। আপনি তো ৬৪ জেলায় ঘুরেছেন বাংলাদেশে। হ্যাঁ, ৬৪ টা জেলায় আমরা মোটরসাইকেলে গিয়েছি। এইটার কিভাবে চিন্তাটা আসলো যে আমরা ৬৪ জেলায় চলে যাবো মোটরসাইকেলে? মানে আম বাংলাদেশের কনটেক্সট এ এটা কিন্তু আসলে খুব সাধারণ চিন্তা না। আসলে প্ল্যানটা আসলে অনেক দিনের এরকম কোনো কিছু না। বাট মোটরসাইকেলের প্রতি ফ্যাসিনেশন আমার অনেক বছরের। হুম, এবং যখন বাংলাদেশ ঘোরার চিন্তা আসতো, আম তখন শুধুমাত্র মানে কেন জানি আমাদের শুধু মোটরসাইকেলের কথাই আসতো যে লেদার জ্যাকেট-ট্যাকেট পরবো, একটা ভাইব থাকবে। মোটরসাইকেল শিখেছেন কোন বয়সে আপনি? মোটরসাইকেল শিখেছি আমরা মোটরসাইকেল স্পন্সর পাওয়ার পরে। আমরা তাদের বলেছিলাম যে আমরা মোটরসাইকেল চালাতে পারি। বাট আসলে আমরা পারতাম না। তারপরে আমরা হচ্ছে বলছি আমরা ৬৪ টা জেলায় যাবো। আমরা ৬৪ টা জেলার ৬৪ টা স্কুলে মানে প্রোগ্রাম করব, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করব। আমাদের ৪ টা মোটরসাইকেল দেন। তারপর না ৪ টা মোটরসাইকেল থেকে ২ টা মোটরসাইকেল আসলো। তারপর হুম, আমরা ভাবছি যে ও আচ্ছা ঠিক আছে ফাইন। তাহলে ২ টা মোটরসাইকেল দিয়েই হবে। হুম, তো ২ টা মোটরসাইকেল পাওয়ার পরে ওই মোটরসাইকেল নিয়ে আমরা হেঁটে ঠেলে মোটরসাইকেল চালানো শিখছি এবং আমার মনে আছে যে ঢাকা মেডিকেলের অডিটোরিয়ামের ভিতরে হুম। আমি উম আ মানে একজনকে দেখাতে যেয়ে ধাম করে পড়েও গেছিলাম। সো মানে আমরা ওই দিনই তখন শিখছি এবং আমাদের ১ম জেলা ছিল নারায়ণগঞ্জ। তার ২ দিন পরেই হুম, মোটরসাইকেলটা পাওয়ার। তখন আমরা মনে হয় ১৫ কিলোমিটার ১০ কিলোমিটারে চালাচ্ছি পার আওয়ার। ওকে। রিক্শাওয়ালারাও সাইড দিচ্ছে। বলতেছে, "আপা যান। ঠিক আছে যান। জায়গা দিচ্ছি যান।" সো এই আরকি। আ আ
একটু একটু মানে ৬৪ জেলার মধ্যে কোন জেলাটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? এটা দিয়ে শুরু করি আগে। আম এটা স্পেসিফিক্যালি আসলে ওভাবে বলা যাবে না। আম কারণ হচ্ছে আমার অনেক জেলাই ভালো লেগেছে। আমার নওগাঁর আম হসপিটালিটি ভালো লেগেছিল। আ আমার এখনো মনে আছে যে আম বাদাম দিয়ে আমাদের বাদাম নাকি চেরি I ডোন্ট রিমেম্বার হুম, ওইটা দিয়ে আমাদের নাম লিখে ফেলেছিল। হুম, হুম, তারপরে হচ্ছে শ্রীমঙ্গলে বৃষ্টি ছিল পুরো। তখন ওই বৃষ্টির মধ্যে চা পাতার গন্ধ। আ বান্দরবনের সূর্যাস্ত। হুম। এরকম আরকি। একেকটা জেলার একেকটা জায়গা। টেকনাফের মেরিন ড্রাইভে তখন আমি গেলাম এবং তখন থেকে আমার ফ্যাসিনেশন ছিল আমি টেকনাফে চাকরির ১ম পোস্টিং এ চাকরি তো আর জানতাম না। বাট আমি জানতাম যে আমি ভাবতেছিলাম যে আমি একদিন আসবো। তো এরকম আরকি। অনেকগুলো জেলা মিলিয়েই ভালো লেগেছে। একদম স্পেসিফিক্যালি একটা আসলে বলা সম্ভব না। আ এই যে জেলাগুলোতে আপনারা যেতেন, মানে এমন কি হতো যে ওই এলাকার ডেলিকেসি বা কোনো একটা স্পেসিফিক হ্যাঁ, কিছু হ্যাঁ, কালেক্ট করতাম? মিষ্টি খাবার না খেয়ে তো আমরা ফিরতাম না। মানে এটা তো মনে হয় দেখেই বোঝা যায় আমি অনেক খাই। সো আমরা হচ্ছে আম প্রতিটা জেলায় যাওয়ার সময় যেটা আগে প্রাইমারিলি করতাম, হুম, আগে কোন খাবার আছে সেটা হচ্ছে আমাদের টার্গেট ছিল। সো ওখানে মিষ্টি ওখানকার যদি আম আমার তো এখনো মনে পড়ে বাগার ঘোষ, সাবিত্রী, বালিশ মিষ্টি, চমচম, হুম, হুম। তারপরে হচ্ছে চুই ঝাল থেকে শুরু করে নীলফামারীর মনোয়ারের ফুচকা থেকে শুরু করে খাবার আর খাবারের কথাই আসলে আমার বেশি মনে পড়বে। সো আমরা আগে একটু লিস্ট ডাউন করতাম যে আমরা আসলে ওই জেলাতে কি দেখব, আ কোন স্কুলে যাব, কোথায় থাকবো এটা হয়েই যেত সার্কিট হাউসে। আর হচ্ছে কি খাবো। এই হচ্ছে আমাদের টার্গেট ছিল। ওগুলো প্ল্যান করেই তারপর যাওয়া হতো। এই আমরা বলতে কে ছিলেন? আম আমাদের হচ্ছে আমি আর মানসী ছিলাম ২ টা স্কুটিতে এবং আমাদের পিছনে যারা পিলিয়ন ছিল ওটা চেঞ্জ হইতো যে যখন ফ্রি। যেমন আম সিলভি আছে ও হচ্ছে আমার সাথে প্রায় ৩০ টার উপরে জেলায় গেছে। অর্থি অনেকগুলো জেলায় গেছে। আসমা প্রায় ৩০ টার উপরে জেলা গেছে। এরকম। আবার কেউ আছে যে ৭ টা জেলায় গেছে এরকম। তো মানে যেহেতু আমরা অনেকগুলো ধাপে ৬৪ টা জেলা করেছি, যে যখন আমাদের সাথে ফ্রি থাকতো আমার আর মানসীর সাথে, তখনই তারা হচ্ছে পিলিয়ন হিসেবে যাইত। তাদের নিজেদের লাইফ রিস্ক নিয়ে। রিস্কের কথা বলছিলেন। হ্যাঁ। এমন কোনো ঘটনা আছে যেখানে গিয়ে বিপদে পড়ে গিয়েছিলেন? ও হ্যাঁ, এরকম তো আসলে অনেক কাহিনী আছে। এখন যদিও এগুলো আসলে মনে হয় অনেক বলা হয়। বাট স্টিল কয়েকটা বলতে পারি। যেমন হচ্ছে আমরা লক্ষ্মীপুর থেকে ভোলা থেকে আমরা লক্ষ্মীপুর যাবো। তো ভোলা থেকে লক্ষ্মীপুর যাওয়ার জন্য একটা নদী ফেরি থেকে? পড়ে। হ্যাঁ, ওকে। হুম, একটা ফেরি পড়ে। তো তখন ঝড় চলতেছে। ঝড়টার নামও আমার এককালে মনে ছিল এটা। যাই হোক, তখন একটা বেশ নামকরা ঝড় চলতেছে। হুম, হুম। তো বিশাল ঝড়, ট্রাক যাচ্ছে শো, শো করে পাশ দিয়ে এবং আমরা চালাচ্ছি। আমার পিছনে রিজভি। তো আমি রিজভিকে বলতেছি, আম "লাইভ কর, লাইভ কর। হ্যাঁ, লাইভে চলে যা।" তো রিজভি কিভাবে জানি লাইভে গেল আর আমি হচ্ছে তাকালাম। হুম। অ্যান্ড আমরা পুরো করে ইটের রাস্তায় স্লিপ কেটে পড়ে গেলাম। পাশ দিয়ে একটা ট্রাক যাচ্ছিল। এরপরে আমরা এমন সময় ঘাটে পৌঁছাই যখন ফেরি আর ছিল না। তো আমরা সন্ধ্যা ৭ঃ০০ না ৮ঃ০০ পর্যন্ত মনে হয় অপেক্ষা করছি ফেরি চলার। হুম, হুম। তারপর একটাই ফেরি ছাড়ছিল এবং আমরা রাত ১টায় লক্ষ্মীপুরে পৌঁছাইছিলাম। ভাগ্যিস তখন লক্ষ্মীপুরে এনডিসি যে ছিলেন সে হচ্ছে আ আমাদেরকে মানে নিতে আসছিলেন আরকি ঘাটে। উনার গাড়ির প্যাপো গাড়িতে আরকি হুম, পিছনে আমরা হচ্ছে গেছিলাম সার্কিট হাউসে। এরকম কাহিনী অ্যাক্সিডেন্টের কাহিনীও আসলে মোটামুটি অনেক আছে। আম অ্যাক্সিডেন্টস তো ভালোই হইছে। মানুষও একবার পড়ছে। আমিও বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট করছি। বাট লাকিলি আম বলতে হয় যে একটু আলুর বস্তার মতোই গড়ায় পড়তাম। তো মানে হুম। খুব একটা গায়ে লাগতো না। এখন মনে হয় পড়লে ব্যথা-ট্যাথা পাবো। মানে যেহেতু একটু ২০১৫ থেকে তো এটলিস্ট ১০ বছর পার হইছে। রাইট। যদিও আমাদের শুরু হয়েছে ২০১৬ তে। এখন মনে হয় একটু হাড্ডি-টাড্ডি ভাঙতো। বাট তখন একদমই মানে গড়াই পড়তাম। ওটা আসলে খুব একটা ছিলাছিলি বিভিন্ন জায়গায় ছিঁড়ছে-ঠিরছে হইছে কিন্তু সিকিউরিটি ভাঙেনি। থ্রেট হয়েছিল কিনা? আম সিকিউরিটি থ্রেট বলতে আমরা ১ম এ তো আসলে ৪ জন মেয়ে যেহেতু যাচ্ছি আমরা আগে থেকেই একটু সতর্ক থাকতাম। মানে ওইখানকার প্রশাসনিক কর্মকর্তা মানে ডিসি স্যারকে জানানো তো অবশ্যই থাকতো যেহেতু সার্কিট হাউস বলা থাকতো। তো প্রশাসন জানতো আর ওখানকার লোকাল মানুষও জানতো। লোকাল মানুষ বলতে আমাদের যারা স্কুল ঠিক করে দিচ্ছে, যাদেরকে আমরা আমাদের ভলান্টিয়ার টিম যারা ছিল তারা তো আগে থেকেই জানতো যে আমরা যাচ্ছি। সো আসলে ওভাবে হয় নাই বাট রাস্তায় তো অনেক সময় অনেক ধরনের টিজিং তো শুনতেই হয়েছে। দেখা যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে, হুট করে চাপায় দিচ্ছে, ট্রাক হুট করে চাপায় দিচ্ছে। হুম, হুম। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে সিকিউরিটিটা অতটা ফিল করি নাই এ কারণে, কারণ তারা বুঝার আগে যে এটা ২ টা মেয়ে চালাচ্ছে, এটা বোঝার আগে আমরা আসলে চলে যাইতাম। তো সেই হিসেবে আসলে খুব বেশি ওভাবে ফেস করতে হয়নি। অনলাইন বুলিং আসলে অনেক বেশি ছিল।
অনলাইন বুলিং হুম। কিরকম? অনলাইন বুলিং বলতে যখন আমরা 64টা জেলা শেষ করলাম 2019-এ 2019-এর কথা মেতে। হুম, হুম। এরপরে দেখলাম মানুষজন আমাদেরকে মানে পজিটিভ তো অনেক ছিলই। এটা তো বলবই। পজিটিভ না থাকলে তো আসলে করা যেত না। বাট নেগেটিভ কথাবার্তাও অনেক ছিল। যে আমরা মোটরসাইকেল চালাচ্ছি, আমরা ছেলে হয়ে গেছি। হুম, হুম। যদি ছেলে হয়েই থাকি বা ছেলের সাথে যদি কম্প্যারিজনই করি, তাহলে এইটা করে যেন দেখাই, ওইটা করে যেন দেখাই। এই টাইপের কথাবার্তা অনেক ছিল। হুম। আম আরো অনেক কিছু ছিল লাইক এসব মেয়েদের রেপ করা উচিত। এরকম খুব বাজে, বাজে কমেন্টও ছিল। সো তখন যেহেতু আমরা 2019-এ আমরা তো আরো তখন ছোট। খুবই ডিপ্রেসড হয়ে গেছিলাম আমরা। বাট তখন নিজেদের এটা বুঝিয়েছি যে যদি এটা চেঞ্জই না করতে হতো তাহলে তো আমরা প্রাইমারিলি এটা নিয়ে কাজই করতাম না। যেহেতু এই জায়গাটা আমরা চেঞ্জ করতে চাই যে বাইরে দেখেন মালয়েশিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া থেকে শুরু করে যেকোনো জায়গায় স্কুটি তো এটা এমন কোনো ব্যাপার না। সব জায়গায় মানুষজন বাইক চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে। এটা ছেলে-মেয়ে জেন্ডার্ড করার কিছু নাই। কিন্তু আমাদের দেশে তখন কেন এত বেশি জেন্ডার ছিল? সো এই জিনিসগুলো আমরা নিজেদেরকে বুঝিয়েছি যে যেহেতু আমরা কাজটা করেছি এবং আমাদের প্রত্যেকটা জেলায় কাজ ছিল উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করা। বাই দ্যাট আই মিন যে আমরা প্রত্যেকটা জেলার একটা করে স্কুলে যেয়ে আমরা মেনস্ট্রাল হাইজিন নিয়ে কথা বলতাম এবং তাদের যে কনসেপ্ট আমরা বলব না যে আমরা পৃথিবী চেঞ্জ করে ফেলছি বা বাংলাদেশ চেঞ্জ করছি। বাট এট লিস্ট এটুকু বলতে পারি যে সকল স্কুলে আমরা গেছি এবং আফটার 64 ডিসিজ প্রায় 23,000 মেয়ের সাথে আমরা ডাইরেক্টলি রিচ করেছি রেজিস্টার্ড খাতায়। হুম। তাদের নাম ছিল। তাদেরকে তো বলতে পারবো বা তাদের ব্যাপারে বলতে পারি তারা তো মেনস্ট্রাল হাইজিন নিয়ে তাদের কনসেপ্ট এট লিস্ট ক্লিয়ার। এইটুকু আমরা বলতে পারি। এইটুকু হয়তোবা সার্থকতার মধ্যে যায়। 23,000 বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী কিছুই না। বাট এগেইন এইটুকু তো করছি। ইয়া, ইয়া। সাকিয়া, একটা জিনিস আমাকে খুব অবাক করলো। আজকের এই আলাপের আগে আমার ধারণা ছিল মানুষজন সামনাসামনি আ বেশি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। কিন্তু আপনার কথায় মনে হচ্ছে যে আপনি সামনাসামনি আসলে খুব বেশি বিব্রত না হলে অনলাইনে এই কমেন্ট গুলোতে বিব্রত হচ্ছেন। হ্যাঁ, না সামনে এইটা আমার আসলে অনেক বছরেরই অভিজ্ঞতা। সেটা হচ্ছে এট লিস্ট এই ২০১৬ থেকে তো আমরা এট লিস্ট ট্রাভেল শুরু করেছি ২০১৬ তে। ২০১৭ তে তো আমরা হচ্ছে মোটরসাইকেল জার্নি শুরু করি। আর এরপরে বিভিন্ন ধরনের প্রজেক্ট আমাদের আসে। বিভিন্ন যেমন আমি বলতে পারি ২০২৩ এ আমরা হচ্ছে ২৩ এ না ২৪ এ? ২৩ এ। ২৩ এ আমরা হচ্ছে ৫২ জন মেয়ে ২৫ টা বাইক নিয়ে আমরা হচ্ছে ২৬ টা বাইক নিয়ে আমরা হচ্ছে যাই যশোরে। টু প্রমোট উইমেনস সেফটি ইন পাবলিক প্লেসেস। তো গেলাম সবাই অনেক মানে অ্যাপ্রুভ করলো আর কি অনেক প্রশংসাও করলো যে এটা ভালো কাজ হচ্ছে। আমরা যাচ্ছি দেখানোর জন্য যে একটা ২ দিনের ট্যুর, হ্যাঁ? এবং ওইখানে আমরা হচ্ছে যে একটা পথনাটক করেছিলাম। পথনাটকে আমরা হচ্ছে আম জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে আমরা হচ্ছে একটা ড্রামা দেখাইছি যে মেয়েদেরকেও স্পিক আউট করা উচিত। মেয়েরা তো বলে না, কখনোই বলে না। মেয়েরা একদম সর্বংসহা হয়ে থাকে। সো এইটা হচ্ছে আমাদের টার্গেট ছিল। তো যখন আমরা ফিরলাম সবকিছু ভালো ছিল। ফেরার পরে যখন আরকি নিউজ-টিউজ হলো, তখন দেখি যে অনলাইন বুলিং। তো আমি বলব যে আমার এক্সপেরিয়েন্সড অত বেশি এক্সপেরিয়েন্স ও নাই। বাট যতটুকু আছে তাতে আমি দেখছি যে মানুষ না সামনাসামনি বলতে পারে না। অনেক কারণেই হয়তোবা বলতে পারে না। মেয়ে মেবি ডাক্তার, বিসিএস ক্যাডার হয় I don't know ঠিক কি কারণে আমাকে সামনাসামনি বলতে বা পারে ওই না। সাহসটাও হয়তো হয় না আরকি। বাট পিছনে বা অনলাইনে অনেক বলে। অনলাইনে তো তাদেরকে অতভাবে ট্র্যাক করা যায় না। যেকোনো একটা আইডি থেকে বলে দিলেই হয়। সো অনলাইনে অনেক কথা শুনতে হইছে। আ তারা আমাদের চিনে পর্যন্ত না। মানে তারা জানে না আমরা অ্যাজ আ হিউম্যান বিং কেমন মানুষ। সেটা না জেনেই তাদের একটা কমেন্ট পাস করছে। কমেন্ট পাস হয়ে যায়। আমরা ওই যে এই কথাটা আমি অনেকবার বলেছি। ইনফেক্ট আপনাকে শো এর আগেও আমি বলছিলাম যে অনলাইনে আমরা যাই করি আনলেস ওগুলো ডিলিট করে দেই, ওটার একটা বড় ধরনের ট্রেস রয়ে যায়। এবং এটা জেনারেশন আফটার জেনারেশন এই ট্রেস গুলো থাকবে। আমার যখন মানে যিনি করছেন তার যখন ছেলে হবে সে দেখবে তার বাপ কিরকম ছিল। তার যখন ছেলে-মেয়ে হবে সে দেখবে তার নানা দাদা কেমন ছিল। সো আমি জানি না আসলে মানুষজন আ এবং সাকি আমি এইটা আপনাকে বলতে পারি। এখন তো ধরেন দেশের বাইরের অনেক কনটেন্ট আমাদের কাছে আসে। আপনি যদি কমেন্টে যান, হয়তো ধরেন আ সে চাইনিজ ভাষায় একটা কথা লেখা আছে। অথবা থাইল্যান্ডের ভাষায় একটা কথা লেখা আছে। ওখানে ট্রান্সলেশন অপশন আসে। হুম, মানে এই অনলাইনের এই বাজে কমেন্ট করার ট্রেন্ডটা এটা শুধু বাংলাদেশে না। এটা ওই দেশেও প্রিভ্যালেন্ট। ইকুয়ালি প্রিভ্যালেন্ট। হুম। সো আমার মনে হয় এইটা খুব ডিফিকাল্ট একটা টাইম
এবং সামনে এআই, ডিপ ফেক এগুলো দিয়ে সামনে আমার মনে হয় আরো একটা হযবরল সিচুয়েশন তৈরি হইতে থাকবে সামনের দিকে। আমার একটা জিনিস মনে হয় এখানে সেটা হচ্ছে কি মানুষজন অন্যদের জাজ করে শুধুমাত্র তাদের সোশ্যাল মিডিয়া দিয়ে এখন। যে সোশ্যাল মিডিয়াতে সে হ্যাপি তার মানে সে হ্যাপি বা Right. এইটা আমি দেখাচ্ছি আমি এই কাজটা করতেছি তার মানে মনে হয় মানে তাদের অ্যাজাম্পশনটা সোশ্যাল মিডিয়া বেসড হয়ে গেছে। বাট এইটা তারা বুঝে না যে I or anyone else will not post everything in social media, তাই না? True. আমি ডিপলি কি ফিল করতেছি বা কি কখন কি আমার ইমোশনস I will not post it. তাহলে মানুষজন জাজটা করে ফেলে, ও আচ্ছা আদাইম্মা হুম, ভব ঘুরে অনেক ঘুরে বেড়ায়। ভাই আমি কবে ঘুরতে গেছি? আমাকে দেখা হলে মানুষজন ১ম প্রশ্ন হচ্ছে, নেক্সট কোথায় ঘুরতে যাচ্ছ? আমি এটা বুঝাতেই পারি না যে আমি বিসিএস এ ঢোকার পরে হুম। আমি ঘুরতে না যাওয়ার ফ্রাস্ট্রেশনে মরে যাচ্ছি। হ্যাঁ? কিন্তু আমি যে এতটা ঘুরছি আগে সেটাই বারবার টেনে আনা হয়। হ্যাঁ? যে ও ঘুরতেছো। আর আমি ২ দিন যদি ঘুরি সেটার পোজ দেই যে আমি ২ মাস ধরে। সেইটা সেটা বুঝতেছে না যে আমি তো প্রতিদিন আমি গুড মর্নিং ফ্রম একটা জায়গায় লিখলাম। ওটা তো ৭ দিন আগেরও হতে পারে। রাইট, সো আমি একটা জিনিস পোজ দিচ্ছি, পোজ দেওয়া মানেই হচ্ছে আমি তখন ওখানে। সেটা তো আসলে না। এক্সাক্টলি। সো Exactly. ইয়া তাকে আপনি নিজে শুধু ঘুরেন না, আপনি ঘোরার জন্য একটা প্ল্যাটফর্মও বানিয়েছেন। খুবই সুন্দর একটা নাম দিয়েছেন, ভ্রমণ কন্যা। এবং আম ছেলেরা কতটুকু জানে আমি জানি না, মেয়েদের মধ্যে এই প্ল্যাটফর্মটা অসাধারণভাবে পপুলার। আ কখন মনে হলো যে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার এবং এইটা নিয়ে আসলে কি অর্জন করলেন? আম আমরা হচ্ছে আসলে ওই যে বলতেছিলাম যে আমরা ঘুরতে চাচ্ছিলাম, বাট আসলে ওভাবে সেফ কোনো গ্রুপ ছিল না তখন। তো ২০১৬ সালে আমার মনে আছে আমরা ঢাকা মেডিকেলে আমি আর মানসী বসে প্ল্যান করতেছি যে কি করলে আসলে ভালো হয়। তো আমাদের প্ল্যানটা ছিল যে আমরা যদি ১৪ জন ২০ জন করেও আমরা যদি একটা জায়গায় যাই মেয়েরা, তাহলে ইউনিটি থাকবে, সেফ থাকবো, আ কস্টটা কম হবে, এটাই আসলে টার্গেট ছিল। তো সেই চিন্তা করে আমরা আসলে ভ্রমণ কন্যা শুরু করি এবং নামটা আমাদেরই একজনের দেয়া, সংগঠনের একজন। তো টার্গেট ছিল বেশি না। ট্রাভেলার ৫০ জন ৬০ জন থাকবে। বাট এখন এটাতে প্রায় ৮৪,০০০ মেয়ে। এবং এখানে যত ট্যুর হয় মানুষজন যে ভাবে যে আমি ট্যুরে যাই। হুম, হুম। প্রত্যেক সপ্তাহে একটা করে ট্যুর হচ্ছে। সবাই ভাবে আমি প্রত্যেকটাতে যাচ্ছি। কিন্তু আমি যাচ্ছি না। হ্যাঁ। তো আমাদের গ্রুপেরই বা যেতে পারছি না যেতে আসলে। পারছি না। হ্যাঁ, যেতে পারছি না। রাইট। সো হ্যাঁ, বাট আমি আবার প্রত্যেকটা জিনিস নিয়ে পোস্ট দেই। তো সবাই ভাবে যে আমি যাইতেছি, বাট না। তো আমাদের হচ্ছে সংগঠনে এখন প্রায় ৩০৪ তম ইভেন্ট চলে। প্রায় ৩০৪ টা ইভেন্ট এই ওয়াও! পর্যন্ত হয়ে গেছে। আম এবং অনেক মেয়ে আগে যারা ঘুরতে যেতে পারত না, এখন তারা আবার নিজেদের মধ্যে গ্রুপ করেও তারা ঘুরতে যায়। ওকে। বেশ কিছু সংগঠনও ছোট যেমন আই থিংক সিলেটের একটা মেয়েদের গ্রুপ, এরকম অনেক ছোট সংগঠনও তৈরি হয়েছে ট্রাভেলার্সকে চিন্তা করে। তো ওকে। আমি এবং আমরা সবাই আসলে এটাতে খুব প্রাউড ফিল করি যে বাহ! আমাদের দেখে হয়েছে। হ্যাঁ? এবং এটাতে কোনো ধরনের মানে এটাতে আরো বেশি শান্তি লাগে যে তাদের এখন আমাদের উপর ডিপেন্ড করতে হয় না। সো আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে অ্যাচিভমেন্ট বা কিছু, তো ওইটা একটা অ্যাচিভমেন্ট যে দে ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড অন আস। আর অ্যাচিভমেন্ট বলতে গেলে বেশ কিছু ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তো আমরা পেয়েছি। যেমন এই বছরেই হচ্ছে আইভিএলপিতে, সরি এই বছর তো আর না, এখন ২০২৬ চলে। রাইট। ২০২৫ এ এপ্রিলে হচ্ছে ইন্টারন্যাশনাল ভিজিটার্স লিডারশিপ প্রোগ্রামে গিয়েছিলাম ট্রাভেলার্সকে রিপ্রেজেন্ট করতে ইউএসএ তে। তারপরে ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমরা। তারপরে হচ্ছে অ্যাকুমেন ফেলোশিপ, তারপরে হচ্ছে আরো বেশ কিছু ইন্টারন্যাশনাল অপরচুনিটি। এখন সিভিক চার্চ ফেলোশিপ নামে একটা অপরচুনিটিতে আছি, মানে ফেলো হিসেবে আছি। তো এরকম বেশ কিছু অপরচুনিটি বিভিন্ন সময় আসছে। উই আর গ্রেটফুল ফর দ্যাট। বাট আমার কাছে স্টিল মনে হয় যে সার্থকতা এইটাই যে মেয়েদেরকে ভ্রমণ করার জন্য এখন অত কিছু জানা লাগতেছে না এবং আমাদের কাছে যদি একটু জানতে চায় যে আমরা কোথায় যাবো, কি যাবো, আমরা তাও সেটাকে গুছায় দিতে পারতেছি এবং তারা নিজেরাও ঘুরতে যেতে পারতেছে এবং আমাদের সাথেও আমাদের যে উইকলি বা মান্থে যতগুলো ট্যুর হয় তাদের সাথেও যেতে পারতেছে। এবং এটাই আমার কাছে মনে হয় সার্থকতা। না, ওয়ান্ডারফুল। সাকিয়া, আমি যদি আপনার নিজেকে ধরেন, আমরা তো ওই যে ১৫ আর ৩৫ এর মধ্যে ছিলাম। হুম। ২০১৫, ২০৩৫, ১০ বছর আগের, ১০ বছর পরের চিন্তা। আপনি আ ধরেন যে সময়টায় বিশ্ববিদ্যালয়ে পড়তেন, ডিএমসি তে আপনি পড়তেন। ওই সময়টায় নিজেকে মানে আজ প্রশ্নটা একটু এভাবে বোঝানোর জন্য করি। ধরেন ২০১৫ র সাকিয়াকে ২০২৫ এর সাকিয়া কি সাজেশন দেবে? আম প্রফেশনালি? প্রফেশনালি হতে পারে, জীবন নিয়ে হতে পারে। আ কঠিন প্রশ্ন। আমি
ওভাবে ভাবি নাই আসলে সত্যি কথা বলতে। কি সাজেশন দিবে? আমার মনে হয় নিজেকে সাজেশন এখনো একই সাজেশনই দেয়া হবে হুম, হুম। যে না, আমি একটু ঘুরিয়ে বলি হ্যাঁ। প্রশ্নটা, সহজ হবে হয়তো। ধরেন ঢাকা মেডিকেলে যে মেয়েটা এখন 3rd ইয়ারে পড়ছে, হুম। তার জন্য আপনার আসলে কি সাজেশন হবে? ও আচ্ছা, তাহলে প্রফেশনালি বলি আসলে। সহজ হয়ে গেছে। হ্যাঁ। 3rd ইয়ারে যে ঢাকা মেডিকেলের মেয়ে পড়ে, তার ক্ষেত্রে আমার সাজেশন হবে শুধু পড়াশোনা কইরো না। হ্যাঁ? শুধু পড়াশোনা করলে লাইফে অনেক কিছু মিস হয়ে যায়। তো এইটাই টাইম। যত ধরনের ক্রেজি আইডিয়াস আছে ওটাকে ঠিক করার, কারণ পরে আর হয় না। হ্যাঁ? এখন আমাকে ৬৪ টা জেলা কেউ যদি করতে বলে, আমি ২০ কিলোমিটারও ঠিকভাবে চালাইতে পারব না। আমার কোমরে ব্যথা করবে। হ্যাঁ? আই এম নট দ্যাট ওল্ড বাট স্টিল আমরা এত চালাইছি। হ্যাঁ? রাইট। ২০ কিলোমিটারের পরে আমার ব্যাক পেইন হয়। আর হচ্ছে এইটা একটা বলব। আরেকটা জিনিস হচ্ছে যে পড়াশোনাই সবকিছু না। প্রফে প্লেস করাও সবকিছু না। এটা ছাড়াও অনেক কিছু আছে। আর আমি নিজেকে হলে হয়তোবা এটা বলতাম যে একটু ধীর স্থিরভাবে ডিসিশন নিতে। যেকোনো ব্যাপারেই আই এম লাইক যখন যেটা ভাবি তখন আমি ইনস্ট্যান্ট করি। এটা আমার এখনো অভ্যাস। যদি আমি ভাবি যে আমি এটা করব, আমি তখনই ওটা আমার করতে হবে। এরকম একটা মনোভাব আমার এখনো কাজ করে। আই এম ট্রাইং টু চেঞ্জ দ্যাট, বাট এটা আসলে মনে হয় আমার ইনবিল্ট, এটা মনে হয় না চেঞ্জ হবে। মানে ইউ লিভ ইন দ্য মোমেন্ট। আই ডু। ওকে। সাকিয়া, বাংলাদেশের যারা মানে ধরেন আপনি তো 64 জেলায় ঘুরেছেন এবং আ আমি যদি বাস্তবতা বলি তাহলে সবকিছু ঢাকার মতো না। ঢাকা শহরের মতো না হুম, বা নগরের মতো না। আমাদের অনেক রকম লিমিটেশনস আছে বিভিন্ন হুম, জায়গার। এই ইন্টারনেটের যুগে একটা ভালো ব্যাপার হচ্ছে যে আপনার লিমিটেশন গুলো প্রকাশ যেমন পায়, আবার এই লিমিটেশন গুলোকে উতরে যাওয়াটাও সম্ভব। হুম, এখনকার মেয়েদের জন্য যারা এখন স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে, যাদের কাছে পুরো জীবনটাই আসলে এখনো ফাঁকা আছে। এই ওদের জন্য আপনি কোনো সাজেশন দিতে চান যেটা আপনার মনে হয়েছে যে আপনি শিখেছেন, ওদেরকে পাস অন করতে চান? উম আমার কাছে একটা অবজারভেশন রিসেন্টলি মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এখনকার বাচ্চা-কাচ্চারা, মানে বাচ্চা-কাচ্চাই বলব, ওরা পড়ে কম। আম পড়ে কম বলতে আমরা মানে যেকোনো কিছুতে আমরা হচ্ছে মানে আমাদের মধ্যে না একটা ক্রেজ ছিল। এইখানে চান্স পাইতে হবে, এইটা পড়তে হবে। আচ্ছা, আমরা কেন শুধু ইসাকের বই পড়ব? তপন তোফাজ্জলের বই কেন পড়ব না? হ্যাঁ, আমি জানি না এটা কার ছিল। এখন আমাকে ধরে মানুষজন পিটাবে। বাট মানে আমি এরকম মনে করতাম যে আমি কেন একটা বই পড়তেছি? আমি এইটা কেন জানতেছি না? আমি কেন অর্ধেক জিনিস জানতেছি? আমি কেন শুধু অনুশীলনের অঙ্কগুলো করব? কেন সবকিছু না? তো এই টাইপের আমার একটা ব্যাপার ছিল। হুম। তারপরে হচ্ছে তখন পড়াশোনা করার যে ক্রেজটা ছিল, পড়াশোনা বলতে আমি বুঝেছি গল্পের বইও। একদম ডিম লাইটের মধ্যে একটা লুকায় গল্পের বই নিয়ে পড়তেই হবে। আম্মুর কাছে ধরা খাবো, মাইর খাইতাম, ডাল ঘুটনি দিয়ে আমাকে পিটাইতো। হুম। সো আ মানে এমন ফালতু কারণে। মানে এমন না যে অ্যাকচুয়াল পড়াশোনার জন্য আমাকে কখনো পিটায় নাই। কিন্তু দেখা গেছে আমি হ্যারি পটার পড়তেছি, বাথরুমের যে শেড থাকে ওখানে লুকাইছি। কিন্তু আম্মু দেখে ফেলছে। হুম, হুম, তারপরে দিছে ধুমায়, হ্যাঁ? হুম। তো এরকম হচ্ছে যে ছিল, এই জিনিসটা না এখনকার জেনারেশনের মধ্যে নাই। মেবি ইন্টারনেট সহজলভ্য, এই কারণে হচ্ছে কোনো জিনিস পড়ার আগ্রহটা তাদের মধ্যে খুব কম মানুষের দেখি। আমি দেখিই না বলতে গেলে। There is no conversation about a book or music or a movie. মানে এই জিনিসটা আমার কাছে মনে হয় একটা গ্যাপ। তো আমরা কি একটু জেমস বন্ডের যুগে sophisticated ক্লাসি হয়ে গেছি কিনা I don't know. না, বাট জেনারেশনাল একটা ব্যাপার আছে কিন্তু। বাট ওদের কাছে আমার কাছে মনে হয়েছে যে ওরা একটু attention span ওদের কম। আমারই কম। বাট তাদের আরো কম। তো তারা হচ্ছে মেবি আ হ্যাঁ, তারা হচ্ছে শুধু একটা ১০ সেকেন্ডের একটা রিল দেখার মতো ধৈর্য ধরে। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি চেঞ্জ করতে পারি আমি বলব যে একটু পড়াশোনাটা যেভাবে ইন্টারেক্টিভ হয় এবং আগ্রহ বাড়ানোটা যেটা আসলে ওদের মধ্যে সহজে নাই এখন। তাকে লাস্ট ২ টা প্রশ্ন। আম প্রথমত, আপনি জীবন নিয়ে এই মুহূর্তে কি ভাবেন? কি অর্জন করতে চান? নাকি এরকমই থেকে যেতে চান? আমি এখন আর কিছুই ভাবি না। being frank আমি কিছুই ভাবি না। আমি জাস্ট এখন আ calmness চাই, শান্তি চাই। আর কিছুই চাওয়ার নাই। আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি আমি যা চাইছি আমি যা আমার চাওয়ার ছিল ছোটখাটো যা, মোটামুটি আমি যা চাওয়া তা আমার পেয়ে গেছি। এখন আসলে অত কিছু চাওয়ার নাই। আম একটু শান্তিপূর্ণ স্টেবিলিটি টা আসলে দরকার। আর কিছুই চাওয়ার নাই। ওকে।
এবার সহজ প্রশ্ন। এই প্রশ্নটা বোধহয় একটু কঠিন ছিল। সহজ প্রশ্ন। ধরেন আপনার একটা দৈত্য এসে আপনাকে বলল যে তোমার ৩ টা ইচ্ছা পূরণ করব। ও নো! এটা কিভাবে সহজ এটা? এটা কেমনে সহজ হয়? ৩ টা জিনিস আপনাকে চাইতেই হবে। না চাইলে মাইর। সো আহ না। আমি এত আম আম মেবি একটা হতে পারে যে সবাই ভালো থাকুক। আম ইনক্লুডিং মি। এটা একটা চাওয়া হতে পারে। আম আরেকটা জিনিস হতে পারে সেটা আমি অনেকদিন ধরে চাই। পাসপোর্ট নামক জিনিসটা উঠে যাক পৃথিবী থেকে। কোনো একটা জায়গায় যাওয়ার জন্য পাসপোর্টের দরকার না হোক। বর্ডারলেস হোক। হ্যাঁ, বর্ডারলেস হোক। আমার যদি মন চায় এখন আমি ইন্ডিয়ার কথা বলতে চাচ্ছি না। মানে যেকোনো দেশেই যাবো। সো আমার এই ভিসা, পাসপোর্টের হ্যাসেলটা না থাকুক। এটা জীবনেও হচ্ছে না। বাট যিনি দৈত্য কথা যেহেতু। বলেছেন হ্যাঁ, এটা তো চাওয়াই যায়। আর কি তাহলে আমি তো বলেই ফেলছি। একটা হচ্ছে যে যাদের আমি পছন্দ করি তারা ভালো থাকুক। এইটা একটা। যাদের পছন্দ করি না সেটা পরের ব্যাপার। হুম। আচ্ছা আরেকটা তো বলছি। আম আরেকটা মেবি টু টেস্ট দুনিয়ার সকল ফুড। হ্যাঁ, এটাও সব ধরনের ফুড। সব ধরনের সকল ফুড আমি টেস্ট করতে চাই। এটা মনে হয় আমার একটা ইচ্ছার মধ্যে থাকবে। ওকে, ওয়ান্ডারফুল। সাকিয়া, থ্যাংক ইউ সো মাচ। I personally enjoyed talking to you. থ্যাংক ইউ। এর আগে বোধহয় আমরা খুব একটা কথা বলি নাই। এর আগে টুকটাক আমাদের ফোনে কথা হয়েছে বোধহয়। হুম। এবং ব্লাডম্যানের কারণে একসাথে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে। বাট I really admire you, থ্যাংক ইউ। the way you are. এবং সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে আপনি সবসময় হাসিখুশি ছিলেন এবং আমার পার্সোনাল প্রত্যাশা থাকবে সবসময় এরকম থাকেন, ভালো থাকেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।